আমরা নিরপেক্ষ নই, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে। শুধু দর্শক শ্রোতা, দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। কেমন আছে বাংলাদেশ? আমরা সেই জুলাই থেকে এই একটা প্রশ্নই করে যাচ্ছিলাম, আসলে কেমন আছে বাংলাদেশ, কোন পথে যাচ্ছে বাংলাদেশ। আজকে আমরা যদি পিছন ফিরে তাকাই, 16 মাস 17 মাস পুরো পিছন ফিরে তাকাই, আমরা যে বাংলাদেশের আশঙ্কা করেছিলাম, আমাদের মতো যারা আছেন তারা, আজকে সেটাই বাস্তবে পরিণত হচ্ছে। বাংলাদেশে একটি ইসলামিক জঙ্গি উগ্র মৌলবাদীর উত্থান হয়ে গেছে। জুলাই আগস্ট কোটা বিরোধী আন্দোলনের নামে একটা ইসলামী জঙ্গি গোষ্ঠী, জামায়াত ইসলাম এবং তাদের যে সমস্ত ইসলামী জঙ্গি গোষ্ঠী সহযোগী সংগঠনরা মিলে একটা তাদের উত্থান ঘটেছে, জঙ্গিরা মুক্ত পেয়েছে। আমাদের দেশ একটা পরাধীনতার শৃঙ্খলে চলে যাচ্ছে। আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমাদের চার মূলনীতি, সাম্প্রদায়িকতা সমস্ত কিছুই আজ হুমকির মুখে। আমরা আজকে যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আজকে নভেম্বরের 1 তারিখ। আমরা শুনতে পাচ্ছি যে নভেম্বর মাসটা খুবই একটা গুরুত্বপূর্ণ মাস, অনেক কিছু ঘটে যাবে এই মাসে। তো সেই জন্য মনে হলো যে আজকের দিনে যে চলমান ঘটনাটা আছে, আমি চেষ্টা করব এই শোটা আজকেই রিলিজ করে দিতে, যেহেতু আমাদের এটা রেকর্ডেড প্রোগ্রাম। তো আজকের দিনে আমরা যেই ব্রেকিং নিউজগুলো পেয়েছি সেগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদের সবার পরিচিত ব্লগার, অ্যাক্টিভিস্ট, রাজনৈতিক ব্যক্তিত্ব, রাজনীতি বিশ্লেষক, এবং উনি কিন্তু একজন লেখক, এবং ওনার সবচেয়ে বড় গুণ হচ্ছে উনি একজন পড়ুয়া মানুষ, যিনি অনেক পড়াশোনা করেন, অনেক রিসার্চ করেন, এবং অনেকগুলো ভাষায় তার দখল আছে। আমি হয়তো এভাবে তাকে পরিচয় করানো হয় না, কিন্তু এই দিকটাও আমি একটু বলতে চাচ্ছি আপনাদেরকে। তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয়, সবার পরিচিত মুখ, শেখ জি, ফরিদ। ফরিদ ভাই, আপনাকে জি, আম, আমাদের দৃষ্টিকোণ একাত্তরে নিশ্চয়ই। স্বাগত জানাই। আমার ভালো লাগে এবং কৃতজ্ঞতাও জানাই যে আপনি যখনই সময় পান, আমি যে বলি আপনি চলে আসেন। এটার জন্য আমরা দৃষ্টিকোণ একাত্তর পরিবারের পক্ষ থেকে আপনার প্রতি বিশেষ কৃতজ্ঞতা। আমি যেটা জি, বলছিলাম, আমাদের ভূমিকায় আমরা যদি পিছন ফিরে তাকাই, আমরা যদি 16-17 মাসকে পর্যালোচনা করি, আমরা যেটা ভাবছিলাম ফরিদ ভাই, সেটাই কিন্তু হলো। জি, যেটা জুলাইতে আমরা বলেছিলাম কোটা বিরোধী আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন নয়, এটা এই মুখোশের আড়ালে আসলে অনেকগুলো মুখ একটা সাম্প্রদায়িক জঙ্গিবাদের উত্থান ঘটিয়ে ফেলেছে আমাদের দেশে, এবং সেটাই কিন্তু হয়েছে। জি, মৌলবাদী উত্থান ঘটেছে আমাদের দেশে। তারই পরিপ্রেক্ষিতে আপনি একটু বিশ্লেষণ করেন, আমি মূল খবরগুলোতে যাওয়ার আগে, যে এই যে বিএনপি, আওয়ামী লীগকে তো তারা বাইরেই বের করে দিয়েছে, আওয়ামী লীগকে তো তারা সমস্ত কার্যক্রম নিষিদ্ধ করেছে, কিন্তু তাদের সাথে যারা মূল সহযোগী ছিল তাদের মধ্যে একটা ছিল বিএনপি। বিএনপি নিজেও বলে, এবং আমরাও দেখেছি, বিএনপি তাদের এই যে একটা আন্দোলনের নামে ষড়যন্ত্র, সেটাতে তারা পৃষ্ঠপোষকতা দিয়েছে, তারাও এটার শরিক। কিন্তু আজকের দিনে বিএনপিকে যেভাবে নাজেহাল করছে ছোট ছোট বাচ্চা বাচ্চা, আপনি বলেন ভাইগনা ভাইস্তা গ্রুপ, সেই ব্যাপারটাতে আজকে বিএনপির, মানে রাজনৈতিক দল তো একটা, এটার জি, অস্তিত্বটা আপনার হ্যাঁ, আপনার একটা রাজনৈতিক দল। জি, তাই না? তো এই যে একটা জি, অবস্থা বিরাজনীতিকরণের, এইটা আমরা বলছি। আপনি আবার একটু আমাদের দর্শকদের বলেন যে আসলে এটার ভবিষ্যৎটা তো ভয়াবহ। আপনি কোনো একটু সন্দেহ নাই। ব্যাখ্যা করেন, হ্যাঁ। জি, ধন্যবাদ আপনাকে, এবং আমিও আপনাদের প্রতি কৃতজ্ঞ যে আমাকে আপনারা ডাকেন, মনে করেন, স্মরণ করেন এবং কথা বলার সুযোগ করে দেন বিভিন্ন চ্যানেল এবং আপনার দৃষ্টিকোণে। এর জন্য আমিও আপনাদের কাছে কৃতজ্ঞ এবং আপনার দর্শকের কাছে আমি কৃতজ্ঞ, তারা আমার কথা শুনতে চান। আপনি যে কথাটা বলেন আপা, এখানে অনেকগুলো প্রশ্ন চলে এসেছে। মৌলিক প্রশ্ন হচ্ছে যে, মৌলিক প্রশ্ন এবং উত্তর আপনি একই সাথে দিয়েছেন। সেটা হলো যে, আপনি প্রশ্ন করেছেন যে আমরা অনুমান করেছিলাম আগেই, 2018 সালে অনুমান করেছিলাম, 5ই আগস্টেও আমরা তখন স্পষ্ট বলেছি যে যে না, দেশটা আসলে মৌলবাদী এবং জঙ্গি গোষ্ঠীর খপ্পরে চলে যাবে। আমরা শুধু বলিনি হাতে চলে যাবে, আমি বলছি খপ্পর। হাতে যাওয়া আর খপ্পরে যাওয়া দুই জিনিস। হাতে যাওয়া যদি হয় সেটা আপনি ফিরিয়ে আনতে পারবেন, খপ্পর খুব কঠিন বিষয়। অর্থাৎ যেটা খপ্পর বলতে গভীরে বোঝায়, সেটা চলে গেছে জঙ্গিবাদের হাতে, আমরা সেটা স্পষ্ট দেখতে পাচ্ছি। আপনি দেখেন, মানে আওয়ামী লীগের মানুষদের, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের এবং যারা প্রগতিশীল তাদেরকে বিমানবন্দরে পেলে অ্যারেস্ট করে, তাদেরকে মেরে ফেলে, জেলে দেয়, মারে কাটে, যা ইচ্ছা তাই করে। মনে হয় যে বাংলাদেশ এখন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, আওয়ামী লীগের পক্ষের শক্তি, মুক্ত চিন্তাকার মানুষ, মুক্ত চিন্তক যারা, তারা হচ্ছে গনিমতের মাল, তাদের মারা যাবে, কাটা যাবে, তাদের জেলে ভরা যাবে, এবং উইদাউট কোশ্চেন, অর্থাৎ আপনি তাকে কোনো সুযোগই দিবেন না। এই যে দেখেন চিন্ময় কৃষ্ণ দাস,
তিনি একটি একটি সংগঠনের নেতা, একটি সম্প্রদায়ের নেতা, তাকে দেখেন জেলে উঠাইলো, আপনি সেখানে উকিল পর্যন্ত নিতে দিতে পারবেন না। আপনি দেখেন আমাদের এখানে বিচারপতিরা আসামি, তাকে উকিল নিয়োগ দিতে দেওয়া হয় না। আমরা দেখি যে স্বপ্রকাশ্য দিবালোকে ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধরা, আমার ভাষায় যেটা বুইরা খাটাইশ, তারা তাদের বয়সী লোকেরাও বলে যে বাচ্চা যদি বলে ওদের মারবো, বুড়া নিচ থেকে বলে জবাই কর জবাই করে, এই ধরনের শব্দ উচ্চারণ করে। তো এই যে যে ভয়ঙ্কর মৌলবাদের হাতে এই দেশটা চলে গেল, এটা কিন্তু একদিনে হয় না। আমরা বারবার বলেছি, সতর্ক করেছি, বোঝানোর চেষ্টা করেছি, এবং আমাদের অনুমানটাই সত্য হলো। এটা আমরা চাইনি আমাদের অনুমান সত্য হোক, কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, আমাদের অনুমান সত্য হয়ে গেছে। এবং দেশের কপাল, আপনি যেটা বললেন, এখানে শুধু মৌলবাদের খপ্পরে পড়ার কারণে আর কি কি সমস্যা হতে পারে? প্রথমত শিক্ষা ব্যবস্থা ধ্বংস হবে, নারী অধিকার ধ্বংস হবে, সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার বলে কিছু থাকবে না, বাক স্বাধীনতা থাকবে না, গণতন্ত্র তো থাকবেই না, কারণ গণতন্ত্রের সাথে তো এগুলো রিলেটেড। তেমনি এই দেশে কি থাকবে না? শিল্প, সাহিত্য, সংস্কৃতি, গান, নাচ, মানে যতগুলো সুকুমার বিষয় আছে, মানুষ যত সব সৃষ্টিশীল কাজ করে, সব বন্ধ হয়ে যাচ্ছে। আপনি দেখেন হাস্যকর ব্যাপার যে যে এখন একজন, মানে তারা বলে যে তারা নাকি বিয়ে করাবে পুরুষকে, বেশি বিয়ে করার অধিকার দেবে। এটা কোনো বক্তব্য? একটা রাজনৈতিক দল এটা বলতে পারে? পারে না। রাজনৈতিক দল এটা কাজ না। আর আপনি যেটা বললেন, আমার জাতীয় ভাতিজারা কিভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে, আমি কিন্তু আসলে আপা হতবাক হয়ে গেছি। আপনি যেটা বললেন না, মানে আজকে আমি এটাই বলতে চাচ্ছিলাম। আমার এক জাতীয় ভাতিজা মানে বিএনপি কে, মানে এমন তুচ্ছ তাচ্ছিল্য কোনোদিন আওয়ামী লীগ করে কথা বলে না, আমি নিশ্চিত। আবার তারা তাদেরকে হুমকি দিয়েছে, মতান্তরে কোনো কোনো ক্ষেত্রে তাদের অবিচার করেছে বা জেল দিয়েছে, কখনো আসামি হিসেবে জেল দিয়েছে, কখনো দুই চারজনকে সাথে ফাও হিসেবে দিয়েছে, কোনো সন্দেহ নাই, এটাও স্বীকার করতে হবে। কিন্তু এরকম তুচ্ছ তাচ্ছিল্য করার কথা আমরা বলতে শুনি না। তাও কারা? ধরেন মানে আপনার বয়সী একটা মানুষ আপনার বয়সের কাছাকাছি কিছু বললো, বা আপনি কাছাকাছি বয়স, আপনি তার সমালোচনা করলেন, তাও একটা মানানসই হয়, যদিও সেটা শুড নট, উচিত নয়। আপনি দেখেন আমার এক জাতীয় ভাতিজা, এই যে কি যেন নাসির, হ্যাঁ নাসিরুদ্দিন পাটোয়ারি, নাসিরুদ্দিন সবসময়, পাটোয়ারি। হ্যাঁ জি জি পাটোয়ারি। এই ছেলে দেখেন এর রাজনৈতিক, যেটা আমি মাঝে মাঝে বলে থাকি, এদের রাজনৈতিক মুসলমানই হয় নাই। এদের এদের বলেছে যে এতদিন জমজমের পানি দিয়ে বিএনপি কে চেষ্টা করা হয়েছিল, এবার বুড়িগঙ্গার পানি দিয়ে গোসল পানি করা। দিয়ে মানে এটা একটা ভাষা, প্রিয় দর্শক। আপনাদের আবার বলি, আমি দৃষ্টিকোণ ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের শোনাই, ভাষাটা শুনুন। এতদিন জমজমের পানি দিয়ে বিএনপি কে শোধরানোর চেষ্টা করা হয়েছিল, এবার বুড়িগঙ্গার পানি দিয়ে গোসল করাবো। এটা কে বলেছে? আমার জাতীয় ভাতিজা নাসিরুদ্দিন পাটোয়ারি। তার পদবি হচ্ছে মুখ্য নাকি মূর্খ সমন্বয়ক এনসিপি। এখন এই ছেলেটা যখন এই কথা বলে, এই কথাটা আমাকেও যদি বলে, আমি তো রাজনীতি থেকে ইস্তফা দিব। আমাকে যদি উদ্দেশ্য করে বলে, হয় আমি ওকে ধরবো, স্পষ্ট কথা জামালপুরের ভাষায়, ওরে আমি যমুনা নদীতে, আমাদের যমুনা নদী কিন্তু, যমুনা ইউনুস থাকলে হবে কি, যমুনা নদীর পারে কিন্তু আমার বাড়ি, একটা যমুনা নদীর পারে 14 কুষ্টির আমি চুবাবো না, খালি ডুবাই ডুবাই ফেলাবো একেবারে ওর বাড়ি ঘর সহ। আর সেই জায়গায় সে, মানে আমরা বিএনপি কে পছন্দ করি না, সেটা আলাদা বিষয়। আমার সাথে তার রাজনৈতিক দর্শনে ভিন্নতা থাকতে পারে, আফটার অল এটা রাজনৈতিক দল। সেই কারণে আমি মির্জা ফখরুল সাহেবকে পছন্দ অপছন্দ করলেও, পছন্দ না করলেও, যখন তাকে ওই আক্তার নাকি খাক্তার নাকি কি খাটাইস্তার সাথে পাঠাইলো, আরেক জাতীয় ভাতিজা আমার, এরকম দাঁড়িয়ালা ছেলে, মানে বয়স তার আমার হাঁটুর সমান, দাঁড়িয়ে রাখছে আমার দাদার সমান, তো এই ছেলের সাথে পাঠাইলো। আমি তখন সমালোচনা করে বললাম যে একজন মির্জা ফখরুল সাহেবের সাথে এরকম না বালক কচি কাচাকে সাথে পাঠায়, এটা তো একটা বাংলাদেশের পৃথিবীর মানুষ দেখে তো হাসবে, যে হুইজ মিস্টার মির্জা ফখরুল, একটা দলের মহাসচিব, সেক্রেটারি জেনারেল, তার সাথে কে গিয়েছে? শুক্রে শুক্রে 8 দিন হয়েছে যে দল, সেই দলের একটা তরুণ তার সাথে গিয়েছে, যে তার পিয়ন হওয়ার যোগ্য না। আমি মনে, মানে আমি মির্জা ফখরুল সাহেব ব্যক্তি না, কিন্তু একটা প্রতিষ্ঠান, একটা দল। আমি বিএনপি কে পছন্দ করি না, তাতে যায় আসে না। কেউ আওয়ামী লীগকে নাও পছন্দ করতে পারে, কিন্তু ওবায়দুল কাদের সাহেব একটা প্রতিষ্ঠান, শেখ হাসিনা একটা প্রতিষ্ঠান, খালেদা জিয়া একটা প্রতিষ্ঠান, বিএনপি একটা প্রতিষ্ঠান, আওয়ামী লীগ একটা প্রতিষ্ঠান। মত বিরোধ, তর্ক বিতর্ক থাকতে পারে, সেটা আলাদা বিষয়। এই যে দেখেন বলেছে বুড়িগঙ্গায় চুবাবে, হ্যাঁ কি করবে? চুবাবে বলছে সে, গোসল করাবে, চুবাবে না তো গোসল করাবে। আচ্ছা, যখন শেখ হাসিনা বলছিল ডক্টর ইউনুসকে টুপ করে ফালাবেন, এই কথা শুনে কিন্তু এদের স্রষ্টারাই গালাগালি করেছে, এবং এরাই কিন্তু শেখ হাসিনার বক্তব্য সমালোচনা করেছে। যখন তিনি বলেছিলেন, যারা বলেছিল পদ্মা ব্রিজ হবে না, যারা বলেছিল পদ্মা ব্রিজ হবে না, তা এখন তো পদ্মা ব্রিজ তাদের টুপ করে চুপিয়ে তুলে নিয়ে আসে, এটা বলার কারণেই তারা কত সমালোচনা করেছে। আর এখানে এটা তাও কে বলেছেন? যিনি একটা দেশের প্রধানমন্ত্রী, তিনি বলেছেন কাকে? একজন বৃদ্ধ, মানে তাদের স্ট্যাটাস কাছাকাছি মানুষ। তাহলে সেটা যদি অপরাধ তারা ধরে থাকে, দৃষ্টিকটু হয়ে থাকে, তাহলে এই যে যে বাচ্চা ছেলেটা বললো, মানে বিএনপি নামক টিমকে, অর্থাৎ খালেদা জিয়াকে সে চুবাবে, তারেক রহমানকে চুবাবে, মির্জা ফখরুলকে চুবাবে, রিজভী সাহেবকে চুবাবে,
আমরা তো অন্তত এই ভাষায় এখনো কথা বলি নাই যে আমরা বিএনপি কে চুবাবো, এটা ভাষা আমরা প্রয়োগ করতে পারি না। একটা রাজনৈতিক দলকে আমরা চুবাইতে চাই না, আমরা তার পরিবর্তন চাই, পরিবর্তন চাই, তার তার কাজের পরিধি আরো বৃদ্ধি চাই, মুক্তিযুদ্ধের পক্ষে আনতে চাই। কিন্তু এই শব্দ তো আমরা ব্যবহার করি, কাউকে গোসল করাবো বুড়িগঙ্গার পানি দিয়ে, এইটা কিন্তু খুব ন্যাক্কারজনক ভাষা। এটা আরো যদি আপনি, ভাষা একটা আমি জানি না। দেখেন, ওদিন বলল, এই বলল যে আপনারা কাবিন নামাতে সই করে ফেলেছেন। মানে রাজনৈতিক এক্সাক্টলি। কোনো শিষ্টাচার, কোনো ভাষা, নাই নাই, কোনো শিক্ষা কিছু নেই। এদের হাতে আমাদের দেশ চলে গেছে। দেশ না তো শুধু আপা, এদের দেশ চলে গেলে দখল করতে পারবে না আপা। এদের কাছে সব চলে গেছে আমাদের। এদের কাছে আমাদের দেশ, আমাদের ধর্ম, এমনকি দেখেন ধর্মের কি অপব্যবহার। দেখেন ধর্ম কি এরা কি ভাবে অপব্যবহার করতেছে। এরা একবার বলতেছে আমাদের ভোট দিলে আপনারা বেহেস্তে যাবেন, আরেকবার বলতেছে আমাদের ভোট না দিলে দোজখে যাবেন, আরেকবার বলতেছে একটা দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিলে 18 কোটি সওয়াব পাবেন। ধর্মগুলো এদের হাতে চলে গেছে। আমাদের শিক্ষা, সাহিত্য, ভাষা, আপনি দেখেন এই এনসিপির নারীরা কি ভাষা ব্যবহার করে, যেগুলো আমরা আমরা আপনাদের সামনে এটাকে রিপিট করতে আমরা লজ্জা পাবো। মানে আমরা এটা বলবো তো দূরের কথা, মনে করেন আমার প্রতিপক্ষের বিরুদ্ধে, যেটা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সাহেবের বিরুদ্ধে যে মেয়েটা, একটা তরুণ মেয়ে যে ভাষা ব্যবহার করলো, এটা তো আমি রিপিট করতেই লজ্জা পাই, যে এটা আমি কিভাবে উচ্চারণ করবো। আর সে নারী হয়ে সেগুলো বললো। তো এরা ভাষা, সাহিত্য, শিল্প, সংস্কৃতি, ধর্ম, রাজনীতি সব দখল নিয়েছে। ব্যাংক, সচিবালয় সব নিয়েছে। মানে হেন সেক্টর নাই যে তারা নেয়নি। এমনকি তারা বেহেশত জগৎ দখলে নিয়ে গেছে। এরা আমাদের একবার দুদকে পাঠায়, আর একবার তারা নিজেরা বেহেশতের সার্টিফিকেট দেয়। এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। তবে এটা ভালো না, এর পরিণতি আমাদের ভোগ করতে হবে। আর যারা যে এগুলো আমি করাচ্ছে আমি তারা, আমার জি, প্রশ্নটা ছিল এই যে বিএনপির যে এই যে কোণঠাসা অবস্থা, নাজেহাল অবস্থা, এবং আমি দেখেছি আমরা নিজেরাও আমাদের মধ্যেও অনেকে আমরা জি, উচ্ছ্বসিত হই। কিন্তু আপনার কি মনে হয় একটা রাজনৈতিক দলকে এই যে ধীরে ধীরে, আওয়ামী লীগ তো আছে, তারপরে 14 দল, মুক্তিযুদ্ধের পক্ষের দল, জাতীয় পার্টি, হুম, আহ, বামপন্থীদের তো নিজেদের কারণেই তারা পচে গেছে, হুম, হুম, এখন হুম, বিএনপি, তো ফাইনালি তো জি, সমস্ত রাজনৈতিক দলকে একদমই কর্নারাইজ করে দিচ্ছে বা বিতর্কিত করে, নষ্ট, বিলীন করে দেওয়ার চেষ্টা। এইখানে বিএনপির যে আজকের হুম, এই যে খাবি খাওয়া অবস্থা, বিএনপি নিজেই হুম, গেছে, কিন্তু হুম। আমরা যারা, রাজনীতিটা আসলে কোথায় চলে যাচ্ছে? এখানে কি এটাই উচ্ছ্বসিত তো। হওয়ার মতো ঘটনা কি ঘটছে? না 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 মনে তো না, হয় না, এগুলো হচ্ছে যদিও সূচনা। বিএনপি কে করছে। এটা জানতে চাই। হ্যাঁ হ্যাঁ, যদিও যদিও বিএনপি কে করতেছে, বিষয়টা এরকম যে আপনি আমার প্রতিপক্ষ, কিন্তু আপনাকে কেউ মানে অমানবিক ভাবে বা খুব বিশ্রী ভাষায় গালাগালি করলো বা অমানবিক আচরণ করলো, এটা তো গ্রহণযোগ্য নয় রাজনীতিতে। ধরে নিলাম আপনি আমার প্রতিপক্ষ, কিন্তু যখন একজন নারীকে, তার নারী সুলভ আচরণের বিরুদ্ধে গিয়ে নারী বিদ্বেষী বক্তব্য দেবে, আমি তো সেটা মেনে নিবো না। আপনি আমার প্রতিপক্ষ হলেও তেমনি আপনিও মেনে নেবেন না কেউ যদি আমার চেহারা নিয়ে মানে বিকৃতি করে কথা বলে, এটা মেনে নেবেন না। আপনি বলবেন তার ব্যক্তি, তার যে পেশা সেটা নিয়ে কথা বলো, তার চেহারা নিয়ে তুমি বলতে পারো না যে এই লোকটা চুল পাকা, এই লোকটা কালো, এগুলো বলে আপনি মেনে নেবেন না, এটাই স্বাভাবিক। তো এরা যেটা করতেছে রাজনীতিকে, আসলে তো এদের এই সমস্ত আমাদের জাতীয় ভাতিজাকে, জাতীয় ভাতিজিকে, এদেরকে রিক্রুট করাই হয়েছে তো রাজনীতিকে ধ্বংস করতে। কারণ রাজনীতি ধ্বংস করতে পারলেই তো আপনি একটা দেশকে, দেশের মানচিত্রের দখলে নিতে পারেন। আপনি যদি একটা দেশের, দেশের ভিতরে যদি আপনি মানে সোজা হিসাব, আপনারা 7 ভাই আছেন, আমি যদি সেখানে একটা ভেজাল সৃষ্টি করতে পারি আপনাদের বাপ চাচার ভিতরে, তবেই না আপনার অংশটা আমি কিনে নিতে পারবো। আপনি বোনের উপরে জিত করে, ভাইয়ের উপরে জিত করে, অঞ্চিতার উপরে জিত করে আমার কাছে বিক্রি করে দিবেন, তাই না? গোপনের বাপ প্রকাশ্যে বিক্রি করে দিবেন। তো এই সুযোগটা গ্রহণ করার জন্যই তো বাংলাদেশ নামক তার মানে একটি কি আপনি রাষ্ট্রকে। এইভাবে বলা যেতে পারে যে আহ, প্রথমে বিএনপি যেহেতু এতটা বছর জামাতকে পৃষ্ঠপোষকতা দিয়েছে, মনে করেন জি, আহ, মুক্তিযুদ্ধের পক্ষে না থেকে বিরোধী শক্তিকে শক্তিশালী করেছে, আজকে তাদেরই অস্ত্র তাদের বিরুদ্ধেই কাজে লাগছে, ব্যাপারটা তো এরকমই। নিঃসন্দেহে, নিঃসন্দেহে ফ্রাঙ্কেস্টাইনের গল্প আমরা কে না পড়েছি। যে কোনো পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষ, সভ্য মানুষ ফ্রাঙ্কেস্টাইনের গল্পটা জানে। এরা আবার যারা ভারতীয় উপমহাদেশে রয়েছে, পুনঃমূসিক ভব, সেই কোনো মুশিকে ভাবো। মুশিককে যখন আপনি ব্যাঘ্র বানাবেন, সেই ব্যাঘ্র যখন আপনাকে খেতে আসবে, আপনি যদি আপনি তাকে যদি পুনঃমূসিক না বানাইতে পারেন, তাহলে আপনাকে মুনিকেই খেয়ে ফেলবে। তো বিএনপি তো আর মুনি না, তার তো ওই ক্ষমতা নাই পুনঃমূসিক ভব বলে এই নাসিরুদ্দিন পাটোয়ারি বা আমার জাতীয় ভাতিজা আব্দুল্লাহ 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 আক্তার ফাক্তার বা কি নাসিব নাকি কি যেন নামেরা, এদেরকে এখন পুনঃমূসিক ভব বলতে পারতেছে না। বিএনপি তো মুনি নয়, তাদের সে ক্ষমতা নাই। সে তো কাঁধে তুলে নিয়েছিল এদের, এখন আর বানর নামাইতে পারছে না। কিন্তু এটা ভালো নয়, বিএনপির জন্য যেমন ভালো না, বিএনপি ফ্রাঙ্কেস্টাইনকে রক্ষা করতে ঠিক করতে পারতেছে না, বা এই বানরকে কাঁধ থেকে নামাইতে পারছে, মানে তারা এটাকে বানর মনে করেছিল, অর্থাৎ তারা জামাতকে, এনসিপি গ্যাংকে বানর মনে করেছে যে নিয়ে আসলাম, পরে 2টা বাড়ি দিব ঠিক হয়, না তারা বানর ছিল না।
আসলে এনসিপি জামাত এরা ছিল হলো এই হাদি ফাদি গাদি যারাই থাকুক, টাকলা ফুয়াদ মত, এরা হচ্ছে বানর না, এরা হচ্ছে ফ্রাঙ্কেস্টাইন। বিএনপিটা বুঝতেই মানে পারেনি। ফ্র্যাঙ্কেস্টাইন একটা গ্রুপ হচ্ছে বিদেশি ফ্র্যাঙ্কেস্টাইন বা বিদেশি হ্যাঁ, শক্তি, যেটা ইউনুসের সাথে, ইউনুসের চেহারা হ্যাঁ, এনজিওগ্রাম। আরেকটা হচ্ছে এই এনজিওগ্রাম, যে জি। এই ধরনের জামাতি। এই ধরনের হ্যাঁ, এরা এরা এখন ভাবতেছে আর হ্যাঁ, আওয়ামী লীগ তো মাঠে নেই, আওয়ামী লীগকে তো আমরা হটিয়ে দিয়েছি, বিদায়ী করে দিয়েছি, তাই না? তাহলে মাঠ তো খালি, গোল দিয়ে দিব। তো বিএনপি আছে মাঝখানে, মাঝ মাঠে, দলের ল্যাং মারবো। বিষয়টা এরকম যে বিএনপি একটু ভালো খেলে কিন্তু দুইটা ল্যাং মারলে মাঠ থেকে উঠে যাবে। এবং তা কিন্তু হচ্ছে, বিএনপি এখন একটা মাজা ভাঙা দলে পরিণত হয়ে গেছে। আপনি বিশ্বাস করেন না, আমি মাজা ভাঙা দলই মনে করি এখানে এই মুহূর্তে। নইলে আপনি কল্পনা করেন, আমি বললাম তো, এই ছেলে যদি আমাকে নিয়ে, আমার দল না, আমি কোনো দল না, আমাকে ব্যক্তি কিনে যদি সে বলে যে শেখ ফরিদকে আহ কি গোসল করাবো বুড়িগঙ্গাতে, আমি ওর 14 গোষ্ঠী কিনে জামালপুরের নদীতে, যমুনাতে আমি চুবাবো ওদের আমি। আর সেই জায়গায় বিএনপির মতো একটি বড় দল একটা টু শব্দ করে না। চরমোনাইয়ের পীর বিএনপি কে বলে শেষরা সাদাবাজ, এটার বিরুদ্ধে টু শব্দটি করার ক্ষমতা তাদের নাই। এই যে এই ছেলেরা বলতেছে টু শব্দটি করে নাই, বরং মির্জা ফখরুল সাহেব বলতেছে, কালকে বলেছে নাকি পরশুদিন, যে যা আবার হয়ে গেছে, আমরা এখন মিলে জিলে ভোট করি। চিন্তা করে দেখেন, একটা এত বড় তারপরে আবার বৃহত্তর বলতেছে আমরা প্রতারণার শিকার হয়েছে। আপনি একজন এত বড় দলের এত বড় নেতা, আপনি যদি বলেন প্রতারণার শিকার হয়েছে, আপনার কর্মীরা হবে। তাহলে কোথায় যাবে? সেটা তো আছেই। জি। বিএনপির রাজনীতিতেই তো এই যে শ্যালো বা শ্যাডো রাজনীতির ফল আজকে ভোগ করছে। বাট সব দিন শেষে সমস্ত রাজনৈতিক দলগুলোকে এইভাবে কর্নারাইজ করে জি। বাংলাদেশে আসলে একটা ইসলামী উগ্র মৌলবাদী জঙ্গিবাদী এবং শরিয়া আইনের দিকে নেওয়ার প্রক্রিয়া, এক মধ্যবর্তী অবস্থায় কিন্তু সব ফরিদ ভাই আমরা আছি, তাই তো? হ্যাঁ, এটা তো মামুনুল হক তো বলে দিয়েছে যে 5ই জুলাই, 5ই আগস্ট ইসলামী আন্দোলনে ইসলামী ক্ষমতায় যাওয়ার পূর্বান্দর বলেছে। পূর্বাভাস। অর্থাৎ এটা সেটা একটা প্রি, হ্যাঁ বলেছে তো, এটা সে স্বীকার করেছে, এবং এটা তো এইটা আপনার আমার আসলে কথা না। আমি একটা টার্ম আজকে একটা শোতে আমার মনে হলো এটা আমরা ইয়ে করতে পারি, কারণ আপনি জিন্না কিন্তু ধর্মচর্চা করতো না, কিন্তু প্রশ্নই আসে না। এবং ইউনুস কিন্তু তাই, মানে ইউনুস সেম আসলে সেম। জিন্না মডেল মডেল ফলো করতেছে। জিন্না তো 47-এর জিন্না, উনি হচ্ছেন জিন্না 2025 দুই হাজার 25-এর জিন্না। পঁচিশের জিন্না জিন্না এবং মডেল। খেয়াল করেন, দুইজনই ক্লিন শেপ, হুম হুম দুইজনই উচ্চশিক্ষিত, হুম। দুইজনই অ্যাথলিট, দুইজনই মদ ও সোয়ার খায় উস্তাদ। ঠিক আছে, মির্জা গালিব বলেছিলেন, মির্জা গালিবকে যখন ব্রিটিশ আদালত জিজ্ঞেস করলো আপনি মুসলমান কিনা, মির্জা গালিব বললো আমি আধা মুসলমান। জজ হেসে দিলেন, এটা মির্জা গালিবের লেখা আছে। বলে যে হাসেন কেন? বলে যে আপনি কিভাবে আধা মুসলমান হয়? কয়, আমি মদ খাই, শুয়োর খাই না, কারণ দুইটা ইসলামে হারাম, তো আমি একটা খাই একটা খাই না, তো আমি আদা মুসলমান। কিন্তু মির্জা, এই দেখেন আমাদের যে নয়া মির্জা গালিব, মানে আমাদের মির্জা হর আর কি, এই যে জিন্না সাহেব মদও খাইতেন, শুয়োরও খাইতেন, তার প্রিয় মাংসই ছিল বিফ, সরি তার পর্ক, তার প্রিয় হ্যাঁ মানে ড্রিঙ্ক ছিল কোন? জিন্না আর কি, জিন্না মডেল আমাদের জিন্নার জিন্না মদ। উত্তরসূরি ইউনুস। তো হ্যাঁ, হ্যাঁ, আমরা হ্যাঁ। আমরা এখন একটু আমরা বুঝতে পারছি, আমার ধারণা আমাদের বাংলাদেশের মানুষ এত বোকা না, তারাও বুঝতে পারছে। আমি একটু জি। সমসাময়িক ঘটনায় চলে আসি। জি। আমরা আজকে দেখলাম যে তিন বাহিনীর প্রধান, বিমান বাহিনী, নৌবাহিনী, সেনাবাহিনী আজকে যমুনায় গেছে। এবং এটাও শুনলাম, আমি ঠিক অসমর্থিত, তো আমি ঠিক জানি না, যে আমাদের সেনা প্রধানের আম, সৌদি আরবের যাওয়া নাকি যাওয়ার কথা ছিল হ্যাঁ, সস্ত্রীক, সেটা স্থগিত বাতিল করেছেন, করে ওনারা বাতিল গেছেন। করেছেন। তো এই দিক দিয়ে এটা একটা, আবার একদিক দিয়ে শুনলাম আম, মানে আমাদের রাষ্ট্রপতি 4 দিনের একটা সফরে পাবনা যাবেন। হুম। এটা জি। আরেকটা খবর। মানে জি। এই যে রাষ্ট্রপতি তো আসলে কোথাও বেরোতেন না, এই না। যে রাষ্ট্রপতি হঠাৎ করে পাবনা যাবেন, কি সফর, কি এটা এখনো জানা যাবে আস্তে ধীরে। এবং তিন বাহিনীর প্রধান হঠাৎ করে যমুনায় চলে গেলেন, এবং আমরা কিন্তু শুনতে পাচ্ছি যে নভেম্বর মাসটা ভীষণ ক্রুচিয়াল। আপনি কি কিছু জি। ধারণা করতে পারেন কি হচ্ছে? হ্যাঁ, হ্যাঁ ভাই, ধারণা করতে পারছি, মানে দেশের এবং বিদেশের সকল ঘটনায় আমাদের বলে দেয় নভেম্বর অনেক কিছু ঘটতে যাচ্ছে, এমনকি আগামীকাল অনেক কিছু ঘটে যেতে পারে, আমরা আলোচনা করতেছি তখন কিছু ঘটে যেতে পারে। ঘটে যেতে পারে। যেমন ধরেন, হ্যাঁ যেমন ধরেন, আপনি যেটা বললেন যে তিনি তো বের হতেন না, আমাদের যিনি মহামান্য রাষ্ট্রপতি, তিনি শুধু বের হতেন না, লোকজন মনে করে, এমনকি আন্ডা থেকে শুরু করে, বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ বয়স্ক পর্যন্ত, আমাদের মতো মাঝারি বয়স্ক মানুষ মনে করে যে মূলত আমাদের মহামান্য রাষ্ট্রপতি গৃহবন্দী। যে লোকটাকে গৃহবন্দী। কোনো রাষ্ট্রীয় রাষ্ট্রীয় আমরা অনুষ্ঠানে দেখি না, সামাজিক অনুষ্ঠানে দেখি নাই, ঈদে তাকে আমরা দেখি নাই, যা বাংলাদেশে কোনোদিন ঘটে নাই যে আপনি না। ঈদে একটা রাষ্ট্রপতিকে দেখেন। এটা একটা অদ্ভুত ঘটনা। ডক্টর ইউনূস তো সরকারের নির্বাহী আদতে কেউ না, তিনি হচ্ছেন উঠুলু, বা আপনি যদি তাকে ভালো দৃষ্টিতেও বলেন, আমি তাকে কোনো অপদেষ্টা বলি, উঠুলু বলি, বিদেশি বলি,
আচ্ছা আমি পজিটিভ দৃষ্টিতে বলি যে উনি হচ্ছেন এই মুহূর্তে বাংলাদেশে একটা সালিশিয়ান। তিনি মাঝখানে এসেছেন, আপনার আমার ঝগড়া, তিনি বললেন আমি এখানে বসলাম, তারপর জনগণ তার সিদ্ধান্ত নেয় জমি ফরিদের বা লোপাপাকে দিয়ে দিবে। বিষয়টা তো এরকম, আমি যদি এইভাবে ধরি, তাই না? তাহলে তিনি তো জমির মালিক না। কিন্তু তিনি এমন আচরণ করতেছেন এই ডক্টর ইউনূস, যে তিনি এই জমির মালিক বনে গেছেন। অর্থাৎ তিনি সালিশ করতে বানরের রুটি ভাগের মতো রুটি খেয়ে ফেলছেন। তো চুপ্পু সাহেবকে মোহাম্মদ, আমি চুপ্পু সাহেব বলবো না, এটা বললে আসলে আমার, যেমন আজকে এক জাতীয় ভাতিজাকে দেখলাম চুপ্পুর হাতে সনদ নেওয়ার চেয়ে মরে যাওয়া ভালো, মানে মনে হয় মহামান্য রাষ্ট্রপতি তার তার বোধহয় ভাতিজা, মানে বিষয়টা এরকম ভাবে তিনি বক্তব্য দিচ্ছেন। আমি যখন আমার জাতীয় ভাতে মানে চুপ মহামান্য রাষ্ট্রপতিকে, ওটা যে একটা সাংবিধানিক সর্বোচ্চ পোস্ট একটা দেশের, মানে যেখানে আপনার প্রধানমন্ত্রী শাসিত, মানে আম, এই সংসদীয় গণতন্ত্র যেখানে, সেখানে প্রেসিডেন্ট হচ্ছেন সর্বোচ্চ রাষ্ট্রের প্রধান, তাই না? তাহলে সেই সেইখানে সেই পদটাকে আপনি, সংবিধানকে নিয়ে তো আপনি এই ধরনের কথা বলতে পারেন না, ওটা তো একটা পদ। আমি তো চাইলেই খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী থাকে তাকে যা ইচ্ছা তাই বলতে পারি না, শেখ হাসিনাকে আমি যা ইচ্ছা তাই বলতে পারি না, প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট তাদের নিয়ে আমি যা ইচ্ছা তাই বলতে পারি না। সেটা জনগণ তাদের সেই অধিকার আমাকে দেয়নি, সংবিধান সেই অধিকার আমাকে দেয়নি, তারা এগুলো বলতেছে। আর আপনি যেটা বললেন যেটা কি, মানে সিমটম গুলো কি কি আপনি দেখেন, যখনই আমরা দেখলাম যে আমেরিকার সাথে ভারতের সামরিক নিরাপত্তা চুক্তি স্বাক্ষর হয়ে গেছে, আমরা দেখলাম, তাই না? মালয়েশিয়াতে হয়ে গেল, সেখানে আহ ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আর এই আমেরিকা রাষ্ট্রদূত তারা একটা সমঝোতায় পৌঁছেছেন। সামরিক আমেরিকার সাথে সামরিক চুক্তি, এটা একটা চারটিখানি ব্যাপার না, এটা ইয়ার কি না, এটা পুরো রিজিয়নাল না, পুরো পৃথিবীর রাজনীতি পাল্টে গেল। শুধু বাংলাদেশ না বা ভারত না, এই অঞ্চল না, দক্ষিণ এশিয়া না, পুরো পৃথিবীর রাজনীতিতে একটা ইশারা, সামাদারকে ইশারা না, বা নির্দেশ, আমি ইশারা বলবো না, যেহেতু প্রকাশ্য চুক্তি হয়েছে, গোপনে না, সেখানে এটাকে একটা নির্দেশ দেওয়া হয়েছে যে এটা এইদিকে যাচ্ছে বাতাস, ওই দিকে যাচ্ছে স্রোত, এটা বোঝা যাচ্ছে। তো এইদিকে একটা সিমটম আছে। তারপর যেটা আপনি বললেন, তিল বাহিনীর কথা আমি শুনেছি যে আজকে তারা যমুনায় যাবে, কিন্তু আমি বিশ্বাস করি নাই, কিন্তু এখন দেখছি যে ঘটনাটা সত্য। তার মানে কি, তিন বাহিনীর তিনজন একসাথে যাচ্ছেন, তালমে কুস্তা কালা হয়। ওই যে সে আমরা বনমালী গো তুমি যাও 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 যমুনারও ঘাটে, না মানিও নদীরও বাধা, প্রেসিডেন্টকে বাপের বাড়ি বা পাগলাগারদ পাবনায় পাঠাই দিয়ে তারা যাইতেছে যমুনায়। ডালমে কুস্তো কালা খায়। যে প্রেসিডেন্টকে পেশাব করতে আমরা বাইরে আসতে দেখি না, যে প্রেসিডেন্টকে আমরা খাচ্ছি দিতে আসতে দেখি না, যে প্রেসিডেন্টকে ঈদের নামাজ পড়তে আসতে দেখি না, স্মৃতিসৌধে যেতে রাইট। দেখি না, কেন্দ্রীয় শহীদ মিনারে যেতে দেখি না, তাকে আমরা বাপের বাড়ি যাইতে বললেন। বাপের বাড়ি বলবো এই জন্য কারণ ওটা তো তার শ্বশুর বাড়ি ছিল, যে প্রেসিডেন্টের যে জায়গা রাষ্ট্রপতি ভবন, তাকে বাপের বাড়ি পাবনা পাঠাই দিচ্ছে, আমার পাগলা গারো তো পাবনায়। তো তালমে কুস্তো কালা হয়। আবার এদিকে সালাউদ্দিন সাহেব বলে যে আমাকে ভারতের 7 বছর পাগলা গারোতে রাখা হয়েছিল। মানে সবগুলো কথা যদি আপনি একসাথে করেন, আর সর্বশেষ মাত্র 48 ঘন্টায় পৃথিবীতে এবং বাংলাদেশে যে যে ঘটনাগুলো ঘটতেছে এই মুহূর্তে, যেটা আপনি বললেন, অবশ্যই মনে হচ্ছে যে একটা পরিবর্তন আসতেছে। আর এই পরিবর্তনটা সেটা বাংলাদেশের জন্য আরো খারাপ হতে পারে, মানে আমরা তো খারাপ আছি, মানে ভয়াবহ অবস্থা, ভয়াবহতম পরিস্থিতি হতে পারে, আরো অতি ভয়াবহ হতে পারে, আবার ভালো হতে পারে। সেটা ভবিষ্যৎ বলে দেবে, আমরা তো আগামীকাল কি ঘটবে কেউ জানি না। কারণ অনেক সময় ঝড়ে ঝড়ে অনেক সময় জঙ্গল উড়িয়ে নেয়, ঘরে অনেক সময় বাড়ি ঘরে উড়িয়ে নেয়। জঙ্গল উড়িয়ে নিয়ে গেলে তো আপনি সাফ হয়ে গেলেন, কিন্তু সেই ঝড়ে যদি আমার গরু চলে যায়, সেই ঝড়ে যদি আমার ফলবান বৃক্ষ, পেঁপে গাছ, আম গাছ পড়ে যায়, কাঁঠাল গাছ ঝরে যায়, আমার বাড়ি ঘরে ভেঙে যায় এবং আমার জীবন নষ্ট, সেটা তো আমার জন্য ক্ষতিকর। এখন আমরা এই ঝড়ের অপেক্ষা করতেছি, এবং যে কোনো সময় আন্তর্জাতিক এবং জাতীয় ঝড় উঠবে, ওঠার কথা আবার। কারণ দেখেন এই দেশের অর্থনীতিতে অবস্থা খারাপ, মানুষের বলতেছে, আন্তর্জাতিক সংগঠন বলতেছে অর্থনীতির অবস্থা বাংলাদেশে খারাপ, আন্তর্জাতিক সংগঠন বলতেছে যে বাংলাদেশে ডিসেম্বরে খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগবে। সমাজদারকে ইশারাবি কাঁপিয়ে আমরা কিন্তু বলেছি যে এই দেশে যুদ্ধ হবে, গৃহযুদ্ধ হবে, সমস্যার সৃষ্টি হবে। বড় দুই দল যখন, এই যে দেখেন তানজানিয়াকে, ওই যে সুদানে যে যুদ্ধ লেগেছে, দুই বৃহৎ দলের কামড়া কামড়িতে দেশে হাজার হাজার নিরীহ মানুষ মারা যাচ্ছে। তো বাংলাদেশেও যে এটা ঘটবে না, সেই গ্যারান্টিটা কি? আমরা তো জানি নাইজেরিয়ার এক সময় দরিদ্র দেশের মধ্যে সবচেয়ে উচ্চ তার জিডিপি ছিল, সে এখন দরিদ্র থেকে দরিদ্রতম হয়ে গেছে। সুতরাং এই বাংলাদেশকে শেখ হাসিনা বা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি সরকার একটা অবস্থানে নিয়ে গেছিল মিনিমাম। সেটার অভিযোগ থাকতে পারে, দুর্নীতি আছে, এটা করছে সেটা করছে, সেটা ভিন্ন বিষয়, ক্ষমতার অপব্যবহার করে, সেটা আলাদা, সেটা আলাদা বিতর্ক। কিন্তু একটা দেশকে একটা স্টেবল পরিস্থিতিতে নিয়ে গেছিল, বিনিয়োগ ছিল সেখানে, তাই না? মিনিমাম বিনিয়োগ ছিল। এখন দেখেন আপনি, বিদেশি বিনিয়োগ তো দূরের কথা, দেশি বিনিয়োগ নাই। তার জন্য তো জামাতের লোক বলে এখানে জাকাত আইনে আমাদের খাওয়াবে। সেই জন্য তো এই কথাটা আপনি দেখেন কোন দেশে আমরা বাস করি, যে একটা দেশ, একটা দল, যারা মনে করতেছে তারা ক্ষমতায় চলে গেছে, সেই দলটা, এই জামাতের মতো দল, যারা ইসলামে আল্লাহর উপরে ভরসা করে বলে, সেই দলটা বলতেছে আমাদের জাকাত খাওয়াবে, বাংলাদেশের মানুষের জন্য মিডিল ইস্ট থেকে জাকাত আনবে। একবার কিন্তু সে বলে নাই আমরা উন্নত বিশ্ব থেকে বিজ্ঞান ও প্রযুক্তি আনবো, বলে নাই আমরা জাপান থেকে প্রযুক্তি আনবো।
বলে নাই ভারত থেকে আমরা টেকনোলজি আনবো, এগুলো বলে নাই। বলে নাই আমেরিকা থেকে প্রযুক্তি আনবো, অস্ট্রেলিয়া থেকে বলেনি। বলেছে মিডল ইস্ট থেকে জাকাত খাবো। মানে এদের অভ্যাস বুঝতে পারছেন তো? যাদের যাদের চাওয়াই হচ্ছে ঘোড়ার ডিম, মানে চাওয়াই হচ্ছে মুরগির ডিম, সেই লোকটা আমাকে মুরগির মাংস কেমনে খাবে? কারণ হাতি চাইলে ঘোড়া পাওয়া যায়, ঘোড়া চাইলে ভেড়া। সে নিজে চাইছে আন্ডা, তাহলে পাবে মুরগির বাচ্চা কই থেকে পাবে? সে জাকাত খাওয়াইতে চাইছে, মানে ভিক্ষাবৃত্তি করে খাওয়াবে পাকিস্তানের মতো আমাদের। তো এই যে যে দেশ, এটা পরিকল্পিত ভাবে নেওয়া হচ্ছে, পরিকল্পিত ভাবে দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে নিষ্ক্রিয় এবং মুখোমুখি করে একটা গৃহযুদ্ধের পায়তারা করে এই বাংলাদেশের ভূমি, বাংলাদেশ, বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের সংস্কৃতি ধ্বংস করার জন্য যে যে শক্তি এখানে কাজ করতেছে। আর আপনি জানেন যে বিদেশি শক্তির প্রধান অস্ত্র, প্রধান হাতিয়ার তাদের ভায়াকে কাদের কাঁধে, কার কাঁধে চড়ে তারা আসে? আগে রাজা বাচ্চারা হাতির কাঁধে চড়ে আসতো, এখন এই সাম্রাজ্যবাদীরা আসে মৌলবাদী জঙ্গিবাদী শক্তির কাঁধে চড়ে প্রত্যেক দেশে প্রবেশ করে এবং দেশটাকে ধ্বংস করে, দখল করে, তাদের আঞ্চলিক সুবিধা অর্জন করে, দখল করে নেয়। সুতরাং এগুলো আমাদের দেশে এগুলো ঘটবে এখন। আমি মনে করি বাংলাদেশে বিএনপিকে আমি পছন্দ করি আর না করি, সকলরা এক দলকে নিষিদ্ধ করেছে, আর এই রাজনৈতিক দলগুলোকে নিষ্ক্রিয় করে দিচ্ছে, অথর্ব করে দিচ্ছে, ব্যর্থ করে দিচ্ছে। তুচ্ছ তাচ্ছিল্য করা মানে হলো বাংলাদেশের রাজনীতি ভ্যানিশ করে দেওয়া। আর যখন রাজনীতি ভ্যানিশ হবে, আমার বাংলাদেশ থাকবে না, কারণ বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। জি। অনেক ধন্যবাদ ভাই। আমাদের আম, মানে আপনি আপনি তো একদম পুরা ক্লিয়ার করে বললেন যে জি। আমাদের বা বর্তমানে বাংলাদেশটা আমরা যদি খুব সহজ ভাষায় বলি, আমরা বলতে পারি একটা আঞ্চলিক যুদ্ধের একটা থিয়েটার, একটা মঞ্চ তৈরি করা হচ্ছে বাংলাদেশের ফিল্ডটা। এখানে বাংলাদেশ এবং পাকিস্তান আমাদের দেশে এসে আসলে তাদের টার্গেট ভারত। আমাদের আমাদের দেশটা তো আছেই তাদের, তারা তো এটা সবসময় ব্যবহার করে একাত্তরের আগের থেকেই। জি। আম, কিন্তু এখন এই জন্যই আমাদের মনে হয় যে এখন যে তারা যে অ্যান্টি ইন্ডিয়া ন্যারেটিভটা যে বিদ্বেষ তৈরি করলো এত বছর, হুম, জি। বিভিন্ন জি। ধরনের ইউটিউবাররা যে, এবং আসিফ নজরুলদের মতো লোকরা ২৬ লাখ ভারতীয় হিন্দুত্ব বাদী, হিন্দু বিদ্বেষ, না না মানে একটা অ্যান্টি ইন্ডিয়ান ন্যারেটিভস তৈরি করেছে, বিদ্বেষ তৈরি করেছে, মানুষ সেটা খেয়েছেও। জি। এরই মাঝখানে এখন ইন্ডিয়াকে বারবার ইনস্টিগেট করেছে, পুলিশের আইজিপিকে ধরে সবাই, রাজনৈতিক নেতারা, ইভেন স্বয়ং ইউনুস প্রথমেই এসে চিকেন নেকের প্রসঙ্গটা এনেছে, তাই না, এবং জি। বঙ্গোপসাগরের প্রসঙ্গ এনেছে। তো তারা জি। আসলে খুব ডেলিবারেটলি ইনস্টিগেট করছে ইন্ডিয়াতে। এই অবস্থাতে ইন্ডিয়ায় কিন্তু স্থলে, আপনি জানেন, মায়ানমারের ওইদিকে একটা সামরিক মহড়া তারা করেছে, এবং এখন শুনতে করেছে। জি। পাচ্ছি নভেম্বরের 6 তারিখ এবং নভেম্বরের 20 তারিখে তারা একটা বায়ুসেনাদের একটা সামরিক আকাশযানে একটা মহড়া হবে। বায়ুসেনাদের একটা জি। নৌটা ঘোষণা করা হয়েছে, সেটা 6 তারিখে হবে এবং 20 তারিখে হবে নভেম্বরের। এই অবস্থাতে আবার এই দিক দিয়ে শোনা যাচ্ছে পল কাপুর, হ্যাঁ, যিনি হচ্ছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী জি। পররাষ্ট্রমন্ত্রী, তিনিই আমাদের দেশে আসতে পারেন, এরকম একটা খবর আমরা পাচ্ছি। তিনি কিন্তু জি। ডোনাল্ড লুর জায়গাটা নিয়েছেন। জি। ওনার একটা বই আছে যেটা 2016 সালে মুক্তি প্রকাশ পেয়েছে। সেই বইতে উনি লিখেছেন, মানে আমি ওনার স্ট্যান্ডটা আমার দর্শকদের জানাতে চাই। উনি তার জি। বইতে লিখেছেন জিহাদ অ্যাজ গ্র্যান্ড স্ট্র্যাটেজি। তিনি পাকিস্তানের সন্ত্রাসবাদ নির্ভর কৌশলের তীব্র সমালোচনা করেন। কাপুরের মতে 1947 সাল থেকে পাকিস্তান নিরাপত্তা কৌশলের অংশ হিসাবে ইসলামপন্থী জঙ্গিদের ব্যবহার করে আসছে, যা দেশটির জন্য বিপর্যয় ডেকে আনতে পারে, আরও বেশি বিপর্যয় হবে। এই অবস্থায় পাকিস্তানিদের আনাগোনা, আইসিসের আমাদের বাংলাদেশে অফিস, তাদের কনসুলেট অফিস তৈরি করা, এবং জেনারেলের এই যে আমাদের সেনা প্রধানের যে একটা নতজানু অবস্থা, প্লাস ভারতের যে ধীরে ধীরে মনে হচ্ছে ভারতও একটা, স্বাভাবিকভাবেই তারাও তো তাদের কৌশলটা অবলম্বন করবে। অবলম্বন করবে। তারা তো তাদের নিরাপত্তা, তাদের এতগুলো মানুষের দেশ এটা, তারা তাদের বর্ডার সব কিছুই। এই অবস্থাতে যুদ্ধকে অবিসম্ভাবী, আর সেই যুদ্ধ তো আমরা খুবই পারবো না, গুরুত্বপূর্ণ। আসলে টিকে থাকতে পারবো না। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ একটা কথা যে যুদ্ধ কি অবশ্যম্ভাবী, আর আমরা তো এই যুদ্ধে পারবো না, দুইটাই সত্য কথা। এখন পরেরটা হচ্ছে একেবারেই সত্য, আর আগেরটা হচ্ছে সম্ভাবনা। যুদ্ধ কি আসলেই হবে? আপনি যেটা বললেন যে এই মুহূর্তে বাংলাদেশে, শুধু এই মুহূর্তে না, আপনি বললেন করছে না, করতেছে। এই যে দেখেন, একজন মুফতি, হাফেজ, মৌলানা এবং খতিব গাজীপুরে, সে নিজেকে একটা নাটক সাজালো যে আমাকে অপহরণ করেছে। দেখেন, আর তাকে তাকে কি জঘন্য, সে কত জঘন্য, সে নিজের প্রতি নিজে কি ধরনের বিশ্রী অভিযোগ করেছে, তাকে এই করেছে সেই করেছে। মানে অর্থাৎ তিনি এমন কিছু করলেন, এমন কিছু অভিনয় করলেন, এমন কিছু বললেন
যাতে এই বাংলাদেশে হিন্দুদের প্রতি মানুষ ক্ষুব্ধ হয়। আর তাদের তাদের শব্দগুলো চয়ন দেখেন, কি পলিসি তাদের সংখ্যালঘু তাড়িয়ে দেওয়া, হিন্দুদের তাড়িয়ে দেওয়া। তারা উচ্চারণ করেছে ইসকন, তারা ইসকনকে তারা শব্দের উচ্চারণ করতে পারতেছে না, ইউটিউবে সমস্যা করবে, হয় রেটিং কমিয়ে দিবে না হয় গায়েব করে দিবে, অর্থাৎ তাদের মেরে ফেলতে চেয়েছে। ঠিক আছে, ওই শব্দ তারা যে ভাষায় বলছে ওই ভাষা উচ্চারণ করা যাবে না, ইউটিউবে সমস্যা করে। তো মানে তাদের নিধন করবে, এই শব্দটা উচ্চারণ করে নিধন করে দিবে 100 জন। সে বলেছে আমার বাবাকে বেঁধে নিয়ে গেছে। এবং দেখেন কি পরিকল্পনা, তারা তারা বলতেছে আচ্ছা বাংলাদেশের যদি ইসকনও বেঁধে নিয়ে যায় তাদের কথায় হয়, সেখানে মোদীকে কেন টেনে আনেন? কারণ মোদী যে হিন্দু ধর্মের যে কাস্টে তিনি আছেন, তিনি ইসকনের ফিলোসফিতে বিশ্বাস করেন না। কারণ এটা তাদের বুঝতে হবে। যেমন রাজ্জাক বিন ইউসুফ হুজুর আর আর ওই যে গাবগাছি নাকি আব্বাসী মৌলভী সাহ, তার ফিলোসফি তো এক না। একজন হাত এখানে বাঁধে, একজন হাত নিচে বাঁধে। একজন মনে করে আমি জোরে বলবো, একজন জোরে বলবে না। তো আমি তো রাজ্জাক বিন ইউসুফের কোনো বক্তব্যের কারণে আমি তো আব্বাসীকে ডাকতে পারি না, আব্বাসীর কোনো কারণে তো আমি রাজ্জাক বিন ইউসুফের কে ডাক। তার মানে কি, মানে এটা হচ্ছে একটা প্রতারণা, এটা হচ্ছে পরিকল্পিত। ইসকন বলছে হিন্দু বললে জান, সরাসরি যদি হিন্দু বলে তাহলে তো তারা আন্তর্জাতিক ভাবে আটকে যাবে। মানে সত্যটাই তারা মানে যে ইসকন 100 জন ইসকনকে তারা নিধন করবে। আসলে এটা আমি বারবার বলেছি, যেই দিন আপনারা আমরা যেমন প্রথম অনুমান করেছিলাম 2018 সালের যে সেই তথাকথিত চাকরির যে আন্দোলন, বয়সের কোটা আন্দোলনের মানে কোটার আন্দোলন, এটা আসলে মুক্তিযুদ্ধ বিরোধী আন্দোলন, শেখ হাসিনা সরকারের উচ্ছেদের আন্দোলন, এটা আমরা বলেছিলাম। তেমনি আমি যখন এই দেশে ইন্ডিয়া বয়কট আন্দোলন শুরু করি, আমি বলেছিলাম এই ইন্ডিয়া বয়কট আন্দোলন হিন্দু খেদাও আন্দোলনের রূপ নেবে। আমি বারবার বলে আসছি, এখনো বলতেছি যে বাংলাদেশের সংখ্যালঘুদের আর থাকতে দেবে না। তো এই যে বাংলাদেশের জেহাদি মৌলবাদী তৈরি করেছে, প্রথমত এদের এই জজবা আসছে পাকিস্তান থেকে। আপনি কি জানেন, শুনলে অবাক হয়ে যাবেন, সে আমাদের জামালপুর সরিষাবাড়ি অজপাড়াঘাট, সেখানে পাকিস্তান থেকে আসছে মৌলানা বক্তব্য দিতে, এই 4 তারিখে আসতেছে। তার চেহারা দেখে বোঝা যায় জঙ্গি, তার বিরুদ্ধে জঙ্গিবাদের অভিযোগ আছে। তাহলে এই মানুষটা জামালপুর সরিষাবাড়ির মতো অজপাড়া গায়ে, আপনি কি মনে করেছেন সে 10,000 টাকার জন্য এখানে গেছে? আপনি এটা বিশ্বাস করেন? আমি কি যাবো পাকিস্তানে ছোট্ট একটা অজপাড়া গায়ে 5,000 10,000 টাকার জন্য? ধরেন আমার বিমান ভাড়া আপনি দিলেন, আর আসার সময় আমার 10,000 টাকা পকেটে দিবেন, আমি সেই জন্য যাবো? নিশ্চয়ই সেখানে বৃহত্তর স্বার্থ থাকবে দেশের বা তার ব্যক্তি। মানে এই কোথায় লাহোর, সেখান থেকে গিয়ে আমাদের ঢাকা না জামালপুর সদর নয়, সরিষাবাড়ি অজপাড়া গায়ে মফস্বল শহর, সেখানে ওয়াজ করতে যাইতেছে ধর্মের নামে। নিশ্চয়ই সেখানে কোনো কিছু আছে। তো এই যে যে বিষয়গুলো, এটা একদিন না, বাংলাদেশের মানুষকে পরিকল্পিত ভাবে জঙ্গিবাদে, পরিকল্পিত ভাবে মৌলবাদী বানানো হয়েছে। এটাকে আপনি ঠিকই বলেছেন। এবং আমি কিছুদিন আগে 2 দিন আগে পড়ে আপনার দিয়েছি, কি মনে হয় যে ঠিক যে আছে। পল কাপুরের যে পল কাপুর যে দায়িত্বপ্রাপ্ত হলেন, উনি আসছেন এবং ইসলামী জঙ্গিবাদ নিয়ে ওনার একটা বই বেরিয়ে গেছে, ওই যেটা তো বললেন, জি সেইখানে জি। এটা কি আপনি মনে করছেন যে শান্তিময় উপায়ে কোনো আমরা কি এই ঝামেলা থেকে বেরিয়ে আসতে পারবো না বাংলাদেশ? না না, এই সুযোগ নাই। মৌলবাদ যেখানে গেছে, সাম্রাজ্যবাদ যেখানে গেছে, সেখানে শান্তিপূর্ণ উপায় বের হয়ে আপনার কোনো সুযোগ নাই। ওইখানে আপনাকে সরলে সরলং সরে সরং দিতেই হবে। অর্থাৎ আপনাকে তারা নিরীহ, মৌলবাদ তো কখন নিরীহ হয় না। তো নিরীহ, আর যেহেতু তারা সাংঘর্ষিক এবং সশস্ত্র, তাতে আপনি বিনা রক্তপাতে তাদের কাছ থেকে আপনি নিস্তার পাবেন না, তারাও আপনাকে নিস্তার দিবে না। পৃথিবীর ইতিহাসটা বলে না, পৃথিবীর ইতিহাসটা বলে না। আমি কয়দিন আগে বলেছি যে শেখ হাসিনাকে উচ্ছেদ আপনারা মানেন আর না মানেন, আমার কথা আমি এইভাবেই লিখছি ভাষা, আমার মানেন আর না মানেন, এই শেখ হাসিনার সরকার উচ্ছেদের পেছনে আসলে ভারতকে ভাঙার একটা মহা পরিকল্পনা ছিল। বিভিন্ন দেশ, কেউ কেউ একটি দেশের কথা বলে, আমি একটি বলবো না, বিভিন্ন দেশ এর সাথে জড়িত। কারণ ভারত ভেঙে গেলে তো একটি দেশের লাভ না, বহু দেশের লাভ। আবার তেমনি বহু দেশের ক্ষতি, তাকে কেউ রক্ষা করতে চাইবে, একটা গ্রুপ তাকে টিকিয়ে রাখতে চাইবে, এটাই স্বাভাবিক। এটা পরিকল্পিত ভাবে করা হয়েছে। আপনি কি মনে করেন, আপনি দেখেন আপা, স্কুলে এই দেশে কেউ প্রতিষ্ঠিত করে না, ব্যাঙের ছাতার মতো মাদ্রাসা গজে যায়। এতই সস্তা একটা ঘর করা পা। আমি আমার নিজের বাড়ি আমি কালার করতে পারি না, যে 1 বছরকে 2 বছর 3 বছর করে কালার করতে আমার 2 লাখ টাকা লাগবে, আমি ভয় পাই। 2 লাখ টাকা কোথায় পাবো? রং করতে পারি না। আর এরা বাড়ি করে ফেলে 2 বছরের মধ্যে। কারো কারো 2 বছর, ঢাকার মতো জায়গায় জমি পায় কোথায়, 5 তলা বাড়ি করে কেমনে? আবার এগুলো তো একটা পরিকল্পিত ভাবে কেউ না কেউ, কোনো না কোনো গোষ্ঠী এগুলো করতেছে। আপনি কি মনে করেন যে যে বিপিনুরা ছাত্রলীগের মার খেয়ে পায়ে ধরে পড়ে থাকে, যে আমতারেক মায়ের খেতে খেতে পাগল হয়ে যায়, যারা প্রেস ক্লাবের সামনে থেকে একটা টং দোকান তুলতে পারে না, এমন ওর গেলে একা আমতারেক, কি গণ অধিকার পরিষদের দ্বিতীয় মানে বি টিম। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে এখন তথাকথিত নির্বাচিত ডাকসু যে কমিটি আছে, তারা একটা টং এর দোকান সরাইতে পারে না। তারা বুঝি শেখ হাসিনাকে সরিয়েছে, তারা বুঝি ছাত্রলীগকে বাংলাদেশ থেকে তাড়িয়েছে, তারা বুঝি শেখ হাসিনাকে হেলিকপ্টারে উঠতে বাধ্য করেছে? এটা বিশ্বাস করতে হবে আমাকে? কখনোই না। তো পৃথিবীতে যেখানে যে কোনো কিছু ঘটুক, কোনো এজেন্সি কাজ করে, আমি এজেন্সি বলতে গোয়েন্দা সংস্থা বোঝাচ্ছি, কোন এজেন্সি কাজ করে। আপনি কি মনে করেন যখন যে ছেলেটা দৌড় দিয়ে এসে সামনে দাঁড়ালো ট্যাঙ্কের সামনে, এটা ও দাঁড়ায় নাই, ওটা এজেন্সি দাঁড়িয়েছে।
যে ছেলেটা এসে পুলিশকে জ্বালিয়ে দিল, একটা প্রাইভেট ইউনিভার্সিটি। আপনি দেখেন কোনোদিন কিন্তু আমরা বাংলাদেশে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আন্দোলন অংশগ্রহণ করতে দেখি নাই। কারণ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে তাদের মা বাবা রাজনীতি থেকে মুক্ত রাখার জন্য ওই ছেলে মেয়েদের ওইখানে পাঠায়, আমি যতদূর জানি। এবং এরা অনেকেই দেখবেন শখ করেন, মানে মুরদে কোলাক আর না কোলাক, টাকায় টাকার মুরদ বলছি, মুরদ মানে ক্ষমতা, মুরদে কোলাক না প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াবে, কেন রাজনীতি করবে না? এই জন্য ওইখানে পড়াবে, জমি বেচা হলেও সুদে টাকা নিয়ে হলো, আমি চিনি এরকম দু চারজনকে। ওইখানে পড়াবে এবং বলে দেয় রাজনীতির মধ্যে যাবি না। সেই ছেলেগুলো পালে পালে দলে দলে বনানীতে নেমে গেল আমার চোখের সামনে। আপনি দেখবেন 4 তারিখের লাইভ ভিডিও আছে আমার, আমি বনানীতে দাঁড়ানো, আমি লাইভ ভিডিও দেখাচ্ছি কারা কারা সেখানে যুক্ত। যে প্রাইভেট ছেলে জীবনে কোনোদিন নিজের জুতা পায়ে দিয়ে পড়ে না, যে ছেলেটা, যে ছেলেটা কাজের মেয়ে পানি না এনে দিলে খায় না, যে ছেলেটা কাজের মেয়ে কাপড় ধুয়ে না দিলে নোংরা পড়তে হয় বা পরে না, বা কাজের মেয়ের থাপড়া, যে মেয়েটা ওর বাপে জীবনে কোনোদিন মানে সে জানেই না যে কিভাবে কোথায় বাজার করতে হয়, সেই ছেলেটা হঠাৎ করে দলে দলে পালে পালে বনানীতে, গুলশানে, রাওয়া ক্লাবের সামনে, মিরপুর ডিওইসের সামনে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নেমে গেল। আপা এটা এমনি এমনি হয়? এত সহজ? সামথিং ইজ বিহাইন্ড দ্য স্ক্রিন, এটা আপনাকে ভাবতে হবে এবং এটাই রিয়েলিটি। এগুলো কোন এজেন্সি, পৃথিবীর কোনো না কোনো এজেন্সি বা যৌথভাবে এটা কাজ করেছে। শেখ হাসিনা সরকার উচ্ছেদের পিছনে এখানে অর্থনীতি রয়েছে, রাজনীতি রয়েছে, এমনকি ধর্ম রয়েছে। যদিও শেখ হাসিনা ব্যক্তি জীবনে, জননেত্রী শেখ হাসিনা ব্যক্তি জীবনে একজন ধার্মিক মানুষ, তিনি ধার্মিক না হলে তো 560টা মসজিদ বানাইতেন না। কেউ, খালেদা জিয়া বানায় নাই, জিয়াউর রহমান বানায় নাই, এরশাদ বানায় নাই 560টা মডেল মসজিদ, কিন্তু শেখ হাসিনা বানিয়েছেন, মানে কি তিনি ধার্মিক? তাহলে সেই মানুষটাকেও তারা কিন্তু উচ্ছেদ করেছে, এখানে ধর্ম কাজ করেছে। আপনি দেখেন পাকিস্তানের এই যে ঘটনাগুলো ঘটতেছে, সেখানে কিন্তু দেখেন তারা ফ্রাঙ্কেস্টাইন, ওই যে যিনি যার কথা বলেন তিনি বইটা লেখা, বইটা এখনো পড়িনি, কিন্তু আপনার কথাই যা বুঝলাম, তিনি যে বলছেন যে মৌলবাদী শক্তি কখনো কোনো রাষ্ট্রের জন্য মঙ্গল বয়ে আনে না। অবশ্যই আনে না। আপনি দেখেন পাকিস্তানের পরিণতি আজকে কি, নিজেরা নিজেরা মারামারি করতেছে। আফগানিস্তান পাকিস্তান মারামারি করতেছে, তারা ভাই ভাই ছিল, দোস্ত দোস্ত ছিল, ইয়ার ইয়ার ছিল, ইয়ার ইয়ারি, ঠিক আছে, জানে জিগরি দোস্তা, তারা মারামারি করতেছে। এমনকি এই যে যে ওসামা বিন লাদেন বলেন, পাকিস্তান আল কায়দা বলেন, এদের সাথে আমেরিকার ছিল গাইঠে বিরতি, টুইনটা তারা ভেঙে ফেলেছে। অর্থাৎ ফ্রাঙ্কেস্টাইন আপনি পয়দা করলে, আপনি আপনি মুনি হন আর আপনি গুণী হন, আপনি রক্ষা, আপনি ফ্রাঙ্কেস্টাইনের মুখোমুখি আপনাকে হতে হবে। তিনি ঠিকই বলেছেন, ওই যে যার দক্ষিণ এশিয়া বিষয়ক পররাষ্ট্রমন্ত্রী যে সহকারী, যিনি আমেরিকার লেখক, তিনি বইটা লিখেছেন, আমি বইটা সম্ভব হলে আমি পড়বো। তো ওইখানে তিনি যা বলছেন কি সত্য, মৌলবাদ কোনোদিনই কোনো মানুষকে সুখ আনতে দিবে না, শান্তি এনে দিবে না, সে সন্ত্রাস পয়দা করবে। পাকিস্তান দেখেন ওর কাজ কি, সন্ত্রাস উৎপাদন করা আর রপ্তানি করা, আর তো কোনো কাজ নাই। আপনি দেখেন কোথায় কাজ আছে এদের, কি কাজ আছে এদের, কি কাজ করবে এদের, কি পড়ানো হয় আপনি দেখবেন। এই যে যে মৌলানাটা পাকিস্তান থেকে এসে আমার জামালপুর সূর্যাবাড়িতে ওয়াজ করতে আসছে, সে কি করবে? এই দেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলবে, এই দেশের নারী স্বাধীনতার বিরুদ্ধে কথা বলবে, এই দেশের গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলবে, এই দেশের যিনি মুক্তিযুদ্ধের যার কারণ হয়েছে তার নামে কানে কানে বলে যাবেন। প্রকাশ্যে গুলো বলে, কানে কানে তার নামে বলে। এই তো, তো মৌলবাদ কখনো কোনো, দেখেন আপনি বিএনপি মৌলবাদের কাঁধে চড়ে বা মৌলবাদকে কাঁধে নিয়ে আওয়ামী লীগের বিরোধিতা করছে, আজকে কারা শিকার হচ্ছে আপনি দেখেন। আজকে আওয়ামী লীগ তারা একসাথে হয়ে 32 নম্বর মৌলবাদীরা ভাঙলো, বঙ্গবন্ধুর ঘর ভাঙতে গেছে, আর জয় বাংলা স্লোগান দিলে মারে সংসদ পুড়ে দিবে, তারপর কি সংবিধান ছুড়ে ফেলে দিবে। বিএনপি হাততালি দিল, খুব খুশি বানবে, মানে একে একে জশন বানায় বিএনপি নিয়ে। কিন্তু এখন বিএনপি কে কি বলতেছে এরা, যে বুড়িগঙ্গায় চোয়াবে, বুড়িগঙ্গায় তারা গোসল করাবে বলে। বিএনপির তো এই জন্য বলছি বিএনপি একটি মাজা ভাঙা দল। তবে হ্যাঁ, মৌলবাদকে প্রশ্রয় দেওয়া যাবে না, সেটা কোনো, সেটা আমেরিকার মতো ক্ষমতাধর রাষ্ট্র হোক অথবা বিএনপির মতো রাজনৈতিক দল হোক, মৌলবাদকে প্রশ্রয় দিলে আপনি ওই দেশ, ওই সমাজ, ওই রাষ্ট্র কখনোই ভালো থাকবে না, বাংলাদেশ তো থাকবেই না। তবে মুখোমুখি হয়ে গেলে, আর যেটা বলেন ভারতের সাথে কি যুদ্ধ অবশ্য হবেই, যদি ভারতকে আপনি আক্রমণ করেন, ভারত তো বসে থাকবে না। বরং ভারত একটা গণতান্ত্রিক রাষ্ট্র এবং তারা চাণক্য নীতিতে চলে, খুব ঠান্ডা মাথার দেশ। তা না হলে বাংলাদেশের মানুষ যা যা বলছে, আপনি তো বলছেন ইউনুস ক্ষমতায় এসে সেভেন সিস্টারের কথা বলছে, ইউনুস তো ক্ষমতায় আসার আগেই বলেছে, সে তো ফ্লাই করার আগেই বলেছে সেভেন সিস্টার। বলেছে সেভেন সিস্টার। আচ্ছা, এই যে আমার জাতীয় ভাতিজারা যেরকম ভাষা জ্ঞান নাই, ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি নাকি আবার অধ্যাপক, তারও ভাষা জ্ঞান নাই। কোন ব্যক্তি, তাকে বলা হচ্ছে তিনি, আচ্ছা আমি একটি দেশের প্রধান হতে যাচ্ছি, আমি এসে একটা বৃহত্তর দেশ তার বিরুদ্ধে কথা বলবো? কোন কমন, কোন রাজনৈতিক জ্ঞান থাকলে এই কথা কেউ বলে? মনে করেন আপনার ভিতরে ইচ্ছা থাকলেও তো কেউ বলে না। একজন বিচারক, সালিশ বিচারে যে মাতবর যারা থাকে টাউট, তারাও কিন্তু মনের কথাটা প্রকাশ্যে বলে না, সালিশ করতে গিয়ে আপনার টাকা খায়, আমার বিরোধিতা করে, কিন্তু প্রকাশ্যে কিন্তু তারা আমার পক্ষ নেয়। তো এই এদের ন্যূনতম রাজনীতি, আমি বলেছি তো যে ডক্টর মোহাম্মদ ইউনুসের, তার এলাকার একটা, নিজের এলাকার ইউনিয়ন চেয়ারম্যানের মতো রাজনৈতিক জ্ঞান রাখেন না। তার ভাতিজারা একটা, আমার জাতীয় ভাতিজারা একটা ইউনিয়ন মেম্বার হওয়ার যোগ্যতা রাখেন না। এটা হয় না ভাই, এভাবে হয় না।
আপনি শুন, এজেন্সি দিয়ে ক্ষমতার পতন ঘটানো যাইতে পারে, ক্ষমতা দখল করে ক্ষমতা চালানো কঠিন জিনিস। আমি যত কথাই বলি, আমাকে যদি এখন আপনি ভিসি বানিয়ে দেন, আমি বিশ্ববিদ্যালয় কিভাবে চালাবো? আমাকে যদি মন্ত্রী বানিয়ে দেন, আমি কিভাবে চালাবো? এতই সস্তা? বাংলাদেশ একটা দেশ চালানো এত সহজ কাজ? এত সহজ না তো একটা দেশ। আপনি দেখেন, তারা, আমি কিন্তু তাদের মেধার কথা, আমি রেজওয়ানা যিনি উপদেষ্টা হিসেবে তার সমালোচনা করি। রেজওয়ানা ব্যক্তি, তার তার যে প্রতিষ্ঠান সেটা কিন্তু সফল, ডক্টর ইউনূস তার অঞ্চলে সফল, ডক্টর আসিফ নজরুল তার বাটপার হোক আর যাই হোক তার ইয়েতে সফল, সবাই যার যার ক্ষেত্রে সফল। ফরিদা আক্তার এনজিও গিরি করে সফল, কিন্তু দেশ চালাতে তো তারা পারবেন না। আমরা দেখেছি যে, ওই কি বলেন না, ফ্রড মাজাহার, যিনি ফরিদা আক্তারের হাজবেন্ড কাম বয়ফ্রেন্ড, বুইরা বয়ফ্রেন্ড, তিনি একটা নাটক করতে পারেন নাই যে তাকে কিডন্যাপ করছে, সে ধরা পড়ে গেছে। তিনি যে একটা নাটক, সে একটা নাটক করতে পারেন না কিডন্যাপে, মৌলবীর মতো ধরা পড়ছে। ঠিক আছে, এই মৌলবী নিজেই স্বীকার করছে। আর ওই নাস্তিক মৌলবী ফরাদ মাজার সে ধরা পড়েছে যে সে একটা মিথ্যা কথা বলছে, যে অপহরণ করছে। তো যারা একটা এই নাটক সাথে, তারা দেশ চালাবে সম্ভব? তবে ভারতের সাথে যুদ্ধ যদি হয়, আমাদের পরাজয় নিশ্চিত, এটা তো যে কোনো একটা দুধের শিশু জানে। ওই ওই রিটায়ার্ড মেজর গিয়ে কলকাতা দখল করবে 4 দিনে, আর বাংলাদেশের মৌলভীরা দিল্লি দখল করবে, এত সহজ? যেখানে খোদ আমেরিকা, হু, মানে কোন আমেরিকা, যে আমেরিকা সোভিয়েত ইউনিয়নকে ভেঙে ফেলেছে, সোভিয়েত ইউনিয়নের চাইতে জ্ঞানী, বিজ্ঞানী, সামরিক শক্তিতে, কূটনীতিতে ভারত অনেক পিছিয়ে, অনেক অনেক পিছিয়ে। সে ভারতকে আমেরিকা ভাঙতে পারতেছে না। তাহলে সেই ভারতের কাছে তারা মিলকে জুলকে আসতেছে, যে দোস্ত যাই করো, আসো মিলকে জুলকে খাবো। এই তো তাদের আলোচনা। তারা দেখেন, আপনি রয়টারে বক্তব্য দেয়, আমাদের এখানকার নেতারা বলে যে তাদের রয়টারকে তারা সাংবাদিকতা শিখে, কত বেকুব এরা। মানে এখানে ডক্টর ইউনূস থেকে শুরু করে আমার জাতীয় ভাতিজা, মাঝখানে যা আছে সবাই, এদের রাজনৈতিক জ্ঞান, যাদের পেশাগত জ্ঞান এদের নাই। এই ডাস্টবিন শফিক এবং তার সহকারী উপপ্রেস সচিব, সে নাকি সহকারী প্রেস সচিব নাকি কি যেন মনে থাকে না, এরা নাকি সবাই সাংবাদিক। একটা সাংবাদিক এই কথা বলতে পারে যে রয়টার, তাদের সাংবাদিক জ্ঞান তাদের নাই, সাংবাদিকতার জ্ঞান নাই? রয়টার মানে একটা, মানে ন্যূনতম একটা সেন্স থাকার। আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি কে বলি, উনি তো ভিসি গিরি উনি করতে পারতেছেন না, আমি তার রাজনৈতিক সমালোচক হইতে পারি। আমি আসিফ নজরুলের রাজনীতির রাজনীতির মতবাদের সময়, কিন্তু আসিফ নজরুল প্রফেসর হিসেবে, বা শাহরিয়ার কবিরকে যারা গালি দেন, শাহরিয়ার কবির প্রফেসর হিসেবে তো সফল, আবুল বারাকাত তো প্রফেসর হিসেবে সফল, আপনি তার রাজনীতির সমালোচনা করতে পারেন? তো এরা এরা রয়টারকে সমালোচনা করে বাংলাদেশের ওই কি স্বপ্নে পাওয়া, অথবা কি ওই মাগনা পাওয়া অথবা বেগিং এ পাওয়া পদ নিয়ে তারা বলে রয়টারের সাংবাদিকতা ঠিক নাই। তো বাংলাদেশে যদি কোনো কারণে ভারতের সাথে যুদ্ধ হয়, ভারত, আমি আবারও বলি, ভারত কখনো বাংলাদেশের সাথে যুদ্ধ করবে না। যদি পাকিস্তানের বুদ্ধিতে, কুবুদ্ধিতে, অর্থাৎ পাকিস্তান যদি এখানে মহাভারতের সেই শকুনি হয়, ঠিক আছে, যদিও শকুনির মতো এত মেধাবী তাদের নাই, শকুনির মধ্যে সবচেয়ে নিম্ন শ্রেণীর শকুনি হবে পাকিস্তান। পাকিস্তান যদি কোনো কারণে বাংলাদেশকে দিয়ে একটা কুরুক্ষেত্র তৈরি করতে চায়, ভারত যুদ্ধ তবুও করবে না। আমি বলে দিই, আপনাকে লিখে রাখেন, যদি আমি বেঁচে থাকি আমি বলবো, আবার মরে গেলে তো মনে রাখবেন, ভারত জাস্ট ফুড চেইনটা কেটে দিবে, আর কিছু ভারত যুদ্ধ করবে না। ভারতকে ভারতের আমি, অন্যরকম। হ্যাঁ, মানে আমার হ্যাঁ, খারাপ লাগে কি, আমাদের একটা মিত্র রাষ্ট্র, আমাদের একটা এত সুন্দর আমাদের সম্পর্ক, প্রত্যেকটা ভারতের আমাদের চিকিৎসার জন্য সস্তায় চিকিৎসা, সমস্ত কিছু বৃত্তি, হ্যাঁ, মানে প্রত্যেক কিছুতে আমাদের, খাবার দাবার, শিল্প, খাদ্য, খাদ্য, সবকিছুতে, সমস্ত কিছুতে শিশু খাদ্য। ভারতের সাথে আমাদের কি সুন্দর একটা মেলবন্ধন ছিল, সেটাকে জি, নষ্টই জি, করে দিল এই প্রফেসর ইউনূস এসে। হ্যাঁ, এটা পরিকল্পিত এটা ভাবে করলো, খুবই এটা পরিকল্পিত ভাবে দুঃখজনক। করলো। একটা বাংলাদেশের মানুষ এটা যখন বুঝতে পারবে, রিয়েলি, এই যে আমরা শুনতেছি একটা নীরব দুর্ভিক্ষ চলতেছে, যেটা নাকি 3 মাস পরে একদম প্রকট আকার হবে, তখন হয়তো আমরা আমাদের মাথা ইয়ে করা ছাড়া আমাদের তখন করা থাকবে না, না। না, না আপা, তখনও কি করবে জানেন? এটাও আমি কিন্তু আপা আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে লিখে দিয়েছি। এখন বলবেন যে সব আপনি আগে লিখেন, জি আপা ডকুমেন্টস আছে, আমি আগে লিখে দিয়েছি, তখন আওয়ামী লীগ পর আমি লিখেছিলাম, এই বাংলাদেশে যদি কোনোদিন দুর্ভিক্ষ হয়, তখন তো দুর্ভিক্ষের কথা ছিল না। আমি বলেছি সম্ভবত এটা 22-23, 21-22 যে বাংলাদেশে যদি দুর্ভিক্ষ হয় কোনো কারণে, জাস্ট যখন যে সরকার ক্ষমতায়, শুধু বলবো এটার জন্য ভারত দায়ী, ওটার জন্য বলবে ভারত দায়ী, আপনি দেখবেন ওটার জন্য বলবে ভারত দায়ী, বাস এই দেশের জনগণ এত বোকা বানিয়ে রেখেছে এই দেশের জনগণ। আমি বলি আপা, এই দেশে, আমি বলেছি এই দেশে 3 কোটি মানুষ দুর্ভিক্ষে মারা যাবে। আপনি যুদ্ধে কিন্তু 3 লাখ লোক মারতে পারবেন না, কিন্তু 3 কোটি লোক মারা যাবে যদি শুধু ভারতের সাথে যুদ্ধ করতে চায়। ভারত যদি বাংলাদেশকে শুধু শত্রু রাষ্ট্র একবার মনে মনে ভেবে নেয়, আবারও বলি যুদ্ধ করতে করবে না ভারত, যদি মনে প্রাণে, মানে যদি বা যেদিন মনে প্রাণে ধরে নিবে, যেটা মোরারজি দেশাই ইন্দিরা গান্ধীকে বলেছিলেন, ম্যাডাম জি आपने गलत किया, दूसरा पाकिस्तान बना दिया बांग्लादेश को। ইন্দিরা গান্ধী বলেছিলেন নেই, এ हमारा ভাই হে, দোস্ত হে, বাচ্চে হে, এইভাবে বলছিল।
কিন্তু মোরারজি দেশাইয়ের কথা ঠিক হয়েছে, বাংলাদেশ দ্বিতীয় পাকিস্তান হয়ে গেছে। কিন্তু এটা যদি সত্যি তারা ভারতীয়রা বিশ্বাস করে নেয় একবার, তাহলে বাংলাদেশে জাস্ট 3 কোটি লোক মারা যাবে। এই 3 কোটির মধ্যে 2.5 কোটি লোক মারা যাবে বাংলাদেশি লোকের কারণে, কারণ খাদ্যের তারা গুদামজাত করে নিজেরাও মরবে, আমাদেরও মারবে। ভারত যুদ্ধ করতে যাবে কেন? যুদ্ধ করলে তো ভারতের লস, এখানে লস প্রজেক্ট। মানে ভারত প্রয়োজনই যদি নাই। না না, ভারত বাংলাদেশের যুদ্ধ করা মানে ভারত খাদে পড়ে যাওয়া। ভারত জীবনও বাংলাদেশের সাথে যুদ্ধ করবে না। হ্যাঁ মানে ও আপা, সাপ্লাই আপনি চেইন বন্ধ করে দিবে। সাপ্লাই যা ফুড সাপ্লাই, ফুড চেইন বন্ধ করে দিবে। বাংলাদেশের শিল্পে কাঁচামাল আসে কিন্তু 60 নাকি 50%, আমি জানতাম না, এটা আমাকে শিল্পপতিরা বলেছে। চিন্তা করে দেন, আমরা সেই ভারতের বিরোধিতা করি যার কাঁচামাল এনে আমরা বাংলাদেশে গার্মেন্টস ফ্যাক্টরি চালাই, গার্মেন্টস ফ্যাক্টরি, সস্তা এনে ওইটাকেই তার তারা খাদ্য। বলেছে যে ওই যে 26 লক্ষ ভারতীয় ন্যারেটিভস আছে না, কারণ আমাদের এই বাণিজ্য চুক্তিগুলো ছিল তখন তো আওয়ামী লীগের এইটাই ব্যর্থতা যে আওয়ামী লীগ এই প্রোপাগ্যান্ডাগুলোর বিরুদ্ধে যেটা সত্য কথা সেটা তার প্রকাশ করতে করতে পারে নাই। এটা কিন্তু আওয়ামী লীগের একটা প্রতিষ্ঠিত বিশাল করতে। বড় ব্যর্থতা ছিল যে নিজেদের কাজগুলোকে তারা তো হাইলাইট করতে পারেনি, উপরন্তু প্রোপাগান্ডাগুলো যে প্রোপাগান্ডা এটাই প্রকাশ করতে পারে না। এটা কিন্তু তাদের ফেলিওরিটির একটা কারণ, অন্যতম কারণ। মানুষের একটা কারণ না, প্রতি এটা প্রধান কারণ, অন্যতম প্রধান কারণ। অন্যতম কারণ। হ্যাঁ, জি। ঠিকই বলেছেন তো আপনার সাথে তো কথা বলতে সারা মনে হয় অনেকক্ষণ কথা বলি, অনেক ভালো লাগে। আম, জি। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আবারও আমরা কথা বলবো, আলোচনা করব, কারণ আলোচনা আমরাই তো করি, করতে হবে জি। জি। যতক্ষণ না করতে পর্যন্ত হবে, দেশ আমাদের নিয়ে হৃদয়ে করতে হবে। আসে। তো আমি জি। শেষটা আপনি কি বলতে চান আমাদের যে দর্শকরা, আপনার তো বিশাল ফ্যান ফলোয়ার, তাদের জি। জন্য জি। কিছু বলেন। জি, ধন্যবাদ। একেবারে মানে এভাবে আমার খুব কম প্রশ্ন করে, এইভাবে টিটু মাঝে মধ্যে বলে, আসাদ বলে, আপনিও বলেছেন, ধন্যবাদ। আমি আমার ফ্যান ফলোয়ার দর্শক এমনকি যারা আমাকে অপছন্দ করেন তাদের উদ্দেশ্যে বলবো একই বাক্য আমার, সে হলো যে দেশকে ভালোবাসেন। আপনি আমার সমালোচক হন, লোপাপার সমালোচনা হন, দৃষ্টিকোণের সমালোচনা হন, আরপি স্টেশনের সমালোচনা, নো প্রবলেম, উই ডোন্ট মাইন্ড, কারণ দেশটা আমাদের সবার। দেশকে ভালোবাসেন আর জঙ্গিবাদ মৌলবাদ থেকে দূরে থাকুন। জঙ্গিবাদ মৌলবাদ কোনোদিনই কোনো দেশের জন্য ভালো কিছু বয়ে আনে নাই। এই পাকিস্তান আজকে যে জামাতে ইসলাম এত লম্বা লম্বা কথা বলে, এই জামাতে ইসলামের যে প্রতিষ্ঠাতা মৌলানা মওদুদী, পাকিস্তান যখন প্রতিষ্ঠিত হয় হতে চায় তখন এটা বিরোধিতা করে বলেছিলেন যে পাকিস্তান যদি কখনো कभी पाकिस्तान अगर बनेगा तो ये अहमक का বেস্ট বানেগা, অর্থাৎ বোকার বেহেস্ত হবে পাকিস্তান। এই মওদুদী সেটা বলেছিলেন, এবং সেই মওদুদী জামাত ইসলাম কিন্তু বাংলাদেশের বিরোধিতা করেছিল। সুতরাং এদের খপ্পর থেকে বাঁচুন। বাংলাদেশ যে যে দল করেন বাংলাদেশকে ভালোবাসুন। আপনি বাংলাদেশের মুক্তিযুদ্ধকে নিয়ে অন্তত প্রশ্ন করা বাদ দেন। মুক্তিযুদ্ধ কোনো কারো ব্যক্তিগত না, কারো দলের না, এটা আমাদের সবার। হ্যাঁ, আপনি বলতে পারেন যে লোপা আপা বেশি নিল, কারণ লোপা আপার পরিবারের সবাই মুক্তিযোদ্ধা। লোপা আপা একটু সুযোগ নিতেই পারে, আমার মুক্তিযুদ্ধ পরিবারে কেউ যায় নাই। এখন আমি যদি বলি লোপা আপা সব খেয়ে ফেললো, এটা হলো না। লোপা আপার 14 গোষ্ঠী সবাই মুক্তিযোদ্ধা, তখন লোপা আপাকে আমাকে ছাড় দিতে হবে, কারণ এই দেশটা তাদের আত্মীয় স্বজন রক্তের বলিদানে তৈরি। কিন্তু আমরা আপনি কিন্তু আমি কিছু নেই নেই। না না, আমি জানি, আমি সেটাই বললাম, এটা জানেই না অনেকে। আপনার পরিবারে যে কতজন মুক্তিযোদ্ধা এটা অনেকেই জানে না, আমি জানতাম না, আমি তো প্রথমে বুঝতেই পারিনি, আমার পরে মনে হয়েছে যে হ্যাঁ আমি কার সাথে কথা বলি। তো এই যে যে আপা এই বিষয়গুলো, যে দেশকে ভালোবাসলে লাভ আছে, দেশকে ভালোবাসলে আপনি নিজে ভালো থাকবেন, দেশকে না বাসলে ভালোবাসলে কেউ ভালো থাকবেন। এই যে আজকে আমরা কথা বলতেছি কেন, কি উদ্দেশ্যে? আপনি দেশের বাইরে আছেন, আপনি 2 ঘন্টা 1 ঘন্টা চাকরি করলে আপনি $20 পাবেন, আমি হয়তো এখানে $20 না পেয়ে $2 পাবো 1 ঘন্টা কাজ করলে। তো আমরা কেন কাজকর্ম রেখে কথা বলতেছি? কারণ দেশে যদি না টিকে, আমার দেশ মাতৃকা যদি না টিকে, আমি কোথায় থাকবো? আমার বাড়ি কোথায় থাকবে, আমার ঘর কোথায় থাকবে, আমার সন্তান কোথায় থাকবে? কারণ আপনারা হলো আমরা সবাই বাংলাদেশি এবং বাঙালি, আমাদের সেটা মনে রাখতে হবে। হ্যাঁ, কোনো সন্দেহ নাই, বাংলাদেশে আরো অন্যান্য জাতি উপজাতি আদিবাসী রয়েছে, কোনো সন্দেহ নাই, অনেক ভিন্ন সম্প্রদায় রয়েছে, সবাই মিলেমিশে আমরা থাকি, চলেন। আর এই যে যে বর্তমানে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র চলতেছে, আপনারা একটু চোখ কান খোলেন, যে দেশে জনগণ সচেতন সেই দেশকে কেউ কিছু করতে পারে না। এটাই আমার অনুরোধ থাকবে। যেমন এই যে ভারতকে দেখুন, ভারতেরা দেখেন এত নরেন্দ্র মোদীর সমালোচনা। আমি তো ভারতের প্রত্যেকটা রাজনৈতিক নেতার বয়ান শুনি, প্রত্যেক রাজনৈতিক নেতা, সেটা একেবারে রাজ্যসভার হোক আর লোকসভার হোক, আমি সবগুলোর বয়ান শুনি। আপনি দেখেন তুলোধুনো করে ফেলে, কিন্তু তারা জাতীয় সত্ত্বে। আপনি দেখেন শেখ হাসিনার সাথে তারা এক হয়ে গেছে, তারা যতই কথাই বলুক, তারা বলে আসছে শেখ হাসিনার ব্যাপারে যা সিদ্ধান্ত নেবে সব বর্তমান সরকার। অথচ তারা সারাদিন নরেন্দ্র মোদীকে গালি দেয়। মমতা তো একেবারে দিনের মধ্যে 10 বার গালি না দিলে তার ঘুম হয় না। তো দেশপ্রেম, ভারত খুব ভালো রাষ্ট্র তো আমি বলবো না, এখান থেকে দেশপ্রেম, দেশপ্রেম থাকতে হবে। আপনি যে যাই করেন, দেশপ্রেম যদি না থাকে, আপনার ঘর দিয়ে আপনি নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন না। কালকে যদি এই বাংলাদেশে যুদ্ধ হয় বা দুর্ভিক্ষ হয়, এর শিকার আপনি হবে। হাজার কোটি টাকা দুর্ভিক্ষের টাকা কোনো কাজ করে না, যুদ্ধে আর দুর্ভিক্ষে কোনো টাকা পয়সা কাজ করে না। তখন মৃত্যুর মুখোমুখি হতে হয়। নারী আর শিশু, আমার মা আমার বোন, আপনার ভাই আমার ভাই মারা যাবে।
তাই সবাই সতর্ক থাকুন, সচেতন হন, রাজনৈতিক ভাবে সচেতন হন, রাজনৈতিক ভাবে সচেতন হন এবং কম্প্রোমাইজের রাজনীতি করুন। কম্প্রোমাইজ না করলে আপনি একসাথে বাঁচতে পারবেন না। ধন্যবাদ সবাই। অনেক ধন্যবাদ ফরিদ ভাই, আবারও কথা হবে। আপনি ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা এবং কৃতজ্ঞতা জানাই আবারও দৃষ্টিকোণের পরিবারের পক্ষ থেকে। শুধু দর্শক শ্রোতা, আশা করি আপনাদের আজকের ফরিদ ভাইয়ের আলোচনা ভালো লাগবে। আমরা এরকম ভাবেই চেষ্টা করি যে আপনাদের মাঝে আমাদের চিন্তা ভাবনাগুলো ছড়িয়ে দিতে এবং বাংলাদেশের কি ঘটছে সেটা প্রকাশ করতে। আমরা খবরের কাগজ থেকেও নেই, যে খবর সোশ্যাল মিডিয়া থেকে। তো আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা নিরাপদে থাকবেন, সাবধানে থাকবেন এবং তরুণ প্রজন্মকে বলছি, সচেতন হন। সচেতন হলে, দেশটাকে ভালোবাসলেই আপনি বাঁচবেন, আমি বাঁচবো, আমাদের দেশ মাতৃকা বাঁচবে। আপনাদের জন্য আবারও শুভকামনা জানাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।